আপনি যদি একাধিক মানুষের সাথে সেক্স করেন, লেটস সে 2 জন 3 জন 4 জন বা তারও বেশি মানুষের সাথে অনিরাপদ সেক্স করেন, তাহলে 99.99% শিওর থাকেন আপনার এইডস হবে। আপনি HIV ভাইরাসে সংক্রমিত হবেন, যার আলটিমেট পরিণতি হচ্ছে মৃত্যু, ধুকে ধুকে মৃত্যু। দেশে 4 বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইডস রোগী। এই বছর HIV পজিটিভ শনাক্ত রেকর্ড প্রায় 1,500। HIV নিয়ে কোনো চিকিৎসা ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন প্রায় 5,000 মানুষ। বিশেষজ্ঞরা বলছেন HIV আক্রান্ত সবাইকে চিহ্নিত করতে না পারলে এইডসের ভয়াবহতা আরও বাড়বে। সীমান্তবর্তী জেলা যশোরে আশঙ্কাজনক হারে বাড়ছে HIV সংক্রমণ। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে এই সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। আর HIV এমন একটা ভাইরাস, যে ভাইরাস আপনি যদি একবার আক্রান্ত হন তাহলে আপনার শতভাগ সুস্থ হওয়ার সম্ভাবনা প্রায় 0%। আধুনিক চিকিৎসা বিজ্ঞান গত প্রায় 50 বছর চেষ্টা করে HIV ভাইরাসের 100% স্থায়ী চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করতে পারেনি। রিসেন্টলি বাংলাদেশে একের পর এক এইডস রোগীর সংখ্যা বাড়ছে। রাজশাহীতে সিগনিফিকেন্টলি HIV বাড়ছে, যার মধ্যে বেশিরভাগ সমকামী বা গে পুরুষ। এমনকি বিবাহিতদের মধ্যে এই ভাইরাসের সংখ্যা তুলনামূলক বেশি পাওয়া যাচ্ছে। সিরাজগঞ্জকে তো HIV রেড জোনই ঘোষণা করা হয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন বলছে 2024 সালে HIV আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এমনকি ওই বছর 195 জন মারা গেছেন। প্রতিবেদন অনুসারে 24 সালের শেষ পর্যন্ত 12,422 জন HIV পজিটিভ রেকর্ড করা হয়েছে। তাদের মধ্যে 2,281 জনই মারা গেছেন। আমাদেরকে বুঝতে হবে এই ভয়ঙ্কর HIV ভাইরাস কেন হয়, কিভাবে ছড়ায়। HIV সংক্রমণ বা HIV আক্রান্ত হওয়ার অন্যতম বা প্রধান কারণই হচ্ছে একাধিক পার্টনারের সাথে শারীরিক সম্পর্ক করা বা অনিরাপদ যৌন মিলন করা। এছাড়া HIV আক্রান্ত এমন কোনো ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক করলে, অনিরাপদ যৌন মিলন করলে HIV হয়। এছাড়া যৌনকর্মী বা আরো সহজ করে বললে পতিতাদের সাথে শারীরিক সম্পর্ক করলেও, অনিরাপদ শারীরিক সম্পর্ক করলেও HIV হওয়ার প্রবাবিলিটি অনেক অনেক বেশি হাই থাকে। এখন প্রশ্ন আসে, আমাদের দেশে পুরুষ সমকামীরা কেন বেশি এইডস আক্রান্ত হয়? উত্তর খুব ইজি, কারণ হচ্ছে আমাদের দেশে গে বা পুরুষ সমকামীরা যখন তাদের অন্য পার্টনারের সাথে শারীরিক সম্পর্ক করে তখন তারা প্রোটেকশন ইউজ করে না। সো ফলশ্রুতিতে তাদের ইজিতেই এইডস হয়ে যায় বা HIV ভাইরাসে সংক্রমণ করে। এছাড়া পুরুষ সমকামীরা একের পর এক পার্টনার চেঞ্জ করতে থাকে, অর্থাৎ তারা এক পার্টনারে সীমাবদ্ধ থাকে না। সো যখন তারা একাধিক পার্টনারের সাথে শারীরিক সম্পর্ক করতেছে, এছাড়া প্রোটেকশন ছাড়া সম্পর্ক করতেছে, তখন তাদের ইজিতেই হবে। এছাড়া যখন পুরুষ সমকামীরা যখন একাধিক পার্টনারের সাথে শারীরিক সম্পর্ক করে তখন তাদের মধ্যে একজনের যদি HIV এইডস থাকে বা HIV সংক্রমিত থাকে, তার সাথে যতজন পরবর্তীতে শারীরিক সম্পর্ক করবে প্রত্যেকের হবে। এছাড়া যখন ওই আক্রান্ত ব্যক্তির সাথে যখন আরেকজন শারীরিক সম্পর্ক করতেছে তার থেকে সে যখন আরেকজনের সাথে করবে তার হবে। এইভাবে পুরুষ সমকামীদের মধ্যে ভয়াবহ আকারে এইডস ছড়িয়ে পড়ে। এমনকি বাংলাদেশে পুরুষ সমকামিতা কত ভয়াবহ রূপ ধারণ করেছে সেটা আপনি আইডিয়া পাবেন আমার এই 2 ভিডিও থেকে। এই 2 ভিডিওতে অনেক ডিটেল আলোচনা করেছি। সো এই ভিডিও শেষে রিকোয়েস্ট থাকবে ওই ভিডিওগুলো দেখার। এখন পুরুষ সমকামী বা গেদের বিষয়ে না হয় আপনি নিশ্চিত থাকবেন যে তাদের উপর এটা আল্লাহর গজব, তারা করতেছে, এটা তারা এক পাশে থাকতেছে। কিন্তু কনসার্নের বিষয় হলো আমাদের দেশে বাইসেক্সুয়ালের সংখ্যা অনেক। বাইসেক্সুয়াল কারা? বাইসেক্সুয়াল তাদেরকে বলা হয় যারা পুরুষ এবং মহিলা 2 জনের সাথে শারীরিক সম্পর্ক করে থাকে বা 2 জনের সাথে শারীরিক সম্পর্ক করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এছাড়া আমাদের দেশে পতিতাদের খদ্দেরও কিন্তু অনেক, কাউন্টলেস। এখন একটা হাইপোথেটিক্যাল সিনারিও কল্পনা করুন। ধরেন একজন বাইসেক্সুয়াল যে তার একজন গে পার্টনারের সাথে গিয়ে শারীরিক সম্পর্ক করলো, আর ওই গে পার্টনারের মধ্যে HIV এইডস আছে বা HIV ভাইরাস ওই গে পার্টনারের মধ্যে ছিল। সো যখন সে ওই গে পার্টনারের সাথে শারীরিক সম্পর্ক করবে তখন সে কিন্তু অটোমেটিক্যালি ওই শারীরিক সম্পর্কের কারণে HIVটা তার নিজের শরীরে নিয়ে আসলো। সে তখন বাসায় এসে যখন তার স্ত্রীর সাথে আবার শারীরিক সম্পর্ক করবে অথবা তার কোনো নারী পার্টনারের সাথে শারীরিক সম্পর্ক করবে, তখন কিন্তু সে তার শরীর থেকে এই HIVটা তার ওই স্ত্রী পার্টনারকেও দিয়ে দিল বা তার নারী পার্টনারকেও দিয়ে দিল। এমনকি এই যে তাদের মিলনের ফলে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে ওই বাচ্চাটাও জন্মাবে HIVর বাহক হয়ে, ওই বাচ্চাটাও HIV আক্রান্ত হয়ে জন্মগ্রহণ করবে। অথচ লোকটা যখন বাইরের শারীরিক সম্পর্ক করে আসলো এবং তার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করলো তখন সে কিন্তু বেমালুম সুস্থ মানুষই, বা তার বাচ্চা হয়ে গেল সে দেখতেছে সে সুস্থ, কারণ ততক্ষণ পর্যন্ত সে টেস্ট করেনি, তার শরীরে HIV ধরা পড়েনি। আর HIV এমন একটা ভয়ঙ্কর ভাইরাস যেটাতে আপনি সংক্রমিত হলে সাথে সাথে আপনি ধরা পড়বেন না। এটা ধরা পড়ে একদম লাস্ট স্টেজে যখন আপনার এইডস হয়ে যায়। সো যখন আলটিমেটলি ধরা পড়লো তখন আর আপনার আর করার কিছু থাকলো না, অলরেডি আপনি
আরো অনেকগুলা মানুষকে এইচআইভি ছড়িয়ে দিয়েছেন, আপনার স্ত্রীকে ছড়িয়ে দিয়েছেন, আপনার একদম নবজাতক যে বাচ্চা সে বাচ্চাকেও ছড়িয়ে দিয়েছেন। অথচ ওই ব্যক্তিটা যদি জানতো, সে হয়তো পরবর্তীতে সাবধান হতো, সে হয়তো আর অন্য নতুন কারোর সাথে হয়তো শারীরিক সম্পর্ক করতেও না, বা করতে গেলেও সাবধানতা অবলম্বন করতো। কিন্তু সাবধান হওয়ার আগে, ধরা পড়ার আগে সে অলরেডি অনেক মানুষকে ছড়িয়ে দিয়েছেন। এই জায়গাটাই আমাদের জন্য সবচাইতে বেশি কনসার্নের কারণ না? কে জানে আপনার পার্টনার হয়তো অন্য কোনো জায়গায় গিয়ে এইচআইভির বাহক হয়ে আসছে, বাহক হয়ে এসে আপনাকে ছড়িয়ে দিচ্ছে, প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিচ্ছে, ডিএনএ তে এইচআইভি ভাইরাস ছড়িয়ে দিচ্ছে। এই জন্য আমাদের সচেতন থাকা জরুরি, এমনকি এই ভয়ঙ্কর এইচআইভি এইডস থেকে কিভাবে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি সেজন্য এইচআইভি এইডস সম্পর্কে বিস্তারিত ধারণা থাকা প্রয়োজন। এইডস বা অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম এমন একটি রোগ যেটা মানুষের ইমিউন সিস্টেমকে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে একেবারে ধ্বংস করে দেয়। ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা হলো আমাদের শরীরে ন্যাচারালি বা সৃষ্টিকর্তা প্রদত্ত এমন একটা ইনবিল সিস্টেম যেটা আমাদের শরীরকে বিভিন্ন ধরনের ক্ষতিকর ভাইরাস ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে, এমনকি আমাদেরকে সুস্থ রাখে। আমাদের প্রত্যেকের শরীরের ভিতর যে ব্লাড আছে সেই ব্লাড গুলার মধ্যে অসংখ্য সেল থাকে, কোষ থাকে। এই ব্লাড সেল গুলাকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। আর এই প্রত্যেকটা রক্তকণিকারই আলাদা আলাদা কাজ থাকে, প্রত্যেকটা রক্তকণিকায় আলাদা আলাদা কাজ করে। তার মধ্যে যে শ্বেত রক্তকণিকা সেটা আমাদের শরীরের ভিতরে প্রহরীর মতো কাজ করে, অর্থাৎ আমাদের শরীরে যদি কোনো খারাপ ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করে তাহলে আমাদের শ্বেত রক্তকণিকা ওই ভাইরাস ব্যাকটেরিয়াগুলোর এগেইনস্টে যুদ্ধ করে যদি আমাদের শরীরের শ্বেত রক্তকণিকাগুলো পরাজিত হয়ে যায় তাহলে আমরা অসুস্থ হয়ে যাই। তখন আমরা যেটা করি যে বাইরে থেকে আমরা মেডিসিন নিয়ে আমরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরেকটু স্ট্রং করে, আমাদের বলা যায় শ্বেত রক্তকণিকাগুলোকে আরেকটু পাওয়ার দিয়ে, তখন তারা আবার যুদ্ধ করে ওই ভাইরাস, ক্ষতিকর ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয়। ফলশ্রুতিতে আমাদের শ্বেত রক্তকণিকা বিজয়ী হয়ে যায় আর আমরা সুস্থ হয়ে যাই। আর এই যে এইডস, যেটা এই এইডস হয় এইচআইভি, ক্ষতিকর এইচআইভি ভাইরাসের সংক্রমণে। এইচআইভি ভাইরাস এখানে ইন্টারেস্টিং একটা কাজ করে। আমাদের দেহের এই যে শ্বেত রক্তকণিকার যে সেলগুলো, CD4 সেল স্পেশালি, যেগুলো এই ক্ষতিকর ভাইরাস ব্যাকটেরিয়া এগেইনস্টে যুদ্ধ করে, এরা এই এইচআইভি এইডস আমাদের CD4 সেলের সাথে মিশে গিয়ে আমাদের শরীরের CD4 সেলগুলোকে একদম ধ্বংস করে দেয়। যখন আমাদের শরীরের CD4 সেলের সংখ্যা একদম 200 এর নিচে চলে আসে তখন আমরা এই অবস্থাকে বলি হচ্ছে এইডস। আর CD4 সেলের সংখ্যা 200 এর নিচে নেমে আসা মানে হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে একদম প্রায় নষ্ট করে দেওয়া বা অকার্যকর করে ফেলা। যখন CD4 সেলের সংখ্যা এত নিচে নেমে আসে তখন আমরা বাইরে থেকে আর যত মেডিসিনই খাই না কেন এগুলো খুব একটা কাজ করে না বা কাজ করতে চায় না। ফলশ্রুতিতে আমাদের শরীরে সহজেই ক্ষতিকর ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে। এমনকি এইচআইভি আক্রান্ত রোগীরা সারা বছরে অসুস্থ থাকে কারণ তাদের ইমিউন সিস্টেম আর কাজ করে না। ফলশ্রুতিতে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কাজ করে না তখন একের পর এক অসুস্থ হতে থাকে, যেখানে নিউমোনিয়া, ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগগুলো হতে থাকে এবং যার আলটিমেট পরিণতি হচ্ছে মৃত্যু। কেননা চিকিৎসা বিজ্ঞান এখন পর্যন্ত এইচআইভি ভাইরাসের বা এইডস এর শতভাগ চিকিৎসা বা শতভাগ স্থায়ী চিকিৎসা আবিষ্কার করতে পারেনি। এইচআইভি কিভাবে ছড়ায়? এইচআইভি সংক্রমণের অন্যতম কারণ হলো অসুরক্ষিত যৌন সম্পর্ক। বিশেষ করে একাধিক পার্টনারের সঙ্গে যৌন সম্পর্ক করলে, এইচআইভি আক্রান্ত ব্যক্তির সঙ্গে অনিরাপদ যৌন সম্পর্ক করলে, যৌনকর্মী বা অজানা পার্টনারের সঙ্গে যৌন সম্পর্ক করলে এইচআইভি হওয়ার ঝুঁকি থাকে। কারণ স্বভাবতই ওই যে যৌনকর্মী বা অজানা পার্টনারের সাথে আরো অনেকে হয়তো শারীরিক সম্পর্ক স্থাপন করে থাকতে পারে। এছাড়া এইচআইভি আক্রান্ত ব্যক্তির ইনজেকশন, সুচ, ব্লেড এগুলো ব্যবহার করলে এইচআইভি হতে পারে। এই জন্য আমাদের গিয়ে সতর্ক থাকতে হবে যাতে অন্যের ব্যবহার করা ব্লেড আপনার জন্য ব্যবহার করা না হয়। এছাড়া মাদক আসক্ত যারা, তারা প্রায় 1 সিরিজ বা 1 সুচ দিয়ে একাধিক জন মাদক গ্রহণ করে থাকে। সো ফলশ্রুতিতে একজনের শরীরে যদি এইডস থাকে, ওই সিরিজ বা সুচ যতজনে ব্যবহার করবে সবারই এইচআইভি বা এইডস হবে। রক্ত সঞ্চালনের মাধ্যমে এইডস হয়ে থাকে। সহজ করে বললে এইচআইভি আক্রান্ত ব্যক্তির রক্ত যদি অন্য কারো শরীরে প্রবেশ করানো হয় তাহলে এইডস হয়। এই জন্য কারো থেকে রক্ত নেওয়ার পূর্বে এইচআইভি টেস্ট করে নেওয়া অত্যন্ত জরুরি, যাতে করে এইচআইভি আছে কিনা এটা নিশ্চিত হওয়া যায়। এছাড়া মা থেকে সন্তানের মধ্যে সংক্রমিত হয়ে থাকে, অর্থাৎ কোনো মায়ের যদি এইচআইভি এইডস থাকে তাহলে ওই মা যদি কোনো সন্তান জন্ম দেয় তাহলে ওই সন্তান অটোমেটিক্যালি এইচআইভি পজিটিভ হয়ে জন্ম নেবে। ওই সন্তান শুধু তাই না, ওই সন্তান জন্মদানের পরে, ধরেন জন্মদানের আগে তার এইচআইভি এইডস ছিল না, কিন্তু ওই মা যদি ওই সন্তান জন্ম দেওয়ার পরে এইডস আক্রান্ত হয় এবং সে তার সন্তানকে বুকের দুধ পান করায় তাহলে সেই দুধ পানের মাধ্যমেও এইচআইভি এইডস হতে পারে।
তার মানে কি দাঁড়ালো, এইচআইভি এডস শুধুমাত্র একাধিক পার্টনারের সাথে অনিরাপদ শারীরিক সম্পর্ক কিংবা একাধিক পার্টনারের সাথে শারীরিক সম্পর্ক করলে, অনৈতিক শারীরিক সম্পর্ক করলে হয় না, বরং এইচআইভি আক্রান্ত ব্যক্তির সিরিজ ব্লেড এগুলো ব্যবহার করলে হয়। এইচআইভি আক্রান্ত ব্যক্তির অর্গান নিলে, যেমন কিডনি, চোখ, এরপরে লিভার, এই টাইপের অর্গান গুলা নিলে হয়, রক্ত নিলে হয়। এছাড়া এইচআইভি আক্রান্ত ব্যক্তির ব্লেড ব্যবহার করলে হয়। এছাড়া এইচআইভি আক্রান্ত মায়ের দুধ যদি বাচ্চা পান করে, এই কারণে এইচআইভি হতে পারে। সো এই জন্য আমাদের যেটা প্রয়োজন হচ্ছে সর্বক্ষেত্রে সর্বোচ্চ লেভেলের সচেতনতা অবলম্বন করা, সাবধান থাকা। কিন্তু বাংলাদেশে এই মহামারীর বর্তমান অবস্থা কি? রিপোর্ট অনুসারে 2023 সালের রেকর্ড 266 জন এইডস আক্রান্ত হয়ে মারা গেছেন। ওই বছর নতুনভাবে 1276 জন আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে সবচাইতে বেশি ছিল ঢাকা বিভাগে। এই আক্রান্তদের মধ্যে 850 জনই পুরুষ, 278 জন নারী এবং 9 জন ট্রান্সজেন্ডার। অর্থাৎ পুরুষদের মধ্যে এইডস সংক্রমণের হার বা এইচআইভি সংক্রমণের হার নারীদের তুলনায় দ্বিগুণের চাইতেও বেশি। 2024 সালের পরিসংখ্যান তো আরো বেশি উদ্বেগজনক। সে বছর 195 জন এইডস আক্রান্ত হয়ে মারা গেছেন এবং বছরের শেষে মোট 12,422 জন রোগী রেজিস্টার্ড হয়েছেন, যাদের মধ্যে 2,281 জন মৃত্যুবরণ করেছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের অনুমান বর্তমানে প্রায় 16,863 জন মানুষ এইচআইভি নিয়ে জীবিত আছেন। এখন স্বাস্থ্য বিশেষজ্ঞরা যে অনুমান দিচ্ছে, এগুলো তো কেবল রেজিস্টার্ড রোগীদের অনুমান বা যাদেরকে তারা পরীক্ষা নিরীক্ষা করে পাচ্ছে। রেজিস্টার্ড রোগীর বাইরে এইচআইভির সংখ্যা কত হতে পারে ইমাজিন করতে পারেন? আমার মনে হয় বাংলাদেশে যদি যেভাবে মানুষের গণনা করা হয়, আদমশুমারি করা হয়, এভাবে যদি সারা দেশে এইচআইভি টেস্ট করা হয়, তাহলে সেই সংখ্যা কয়েক লাখও ছাড়িয়ে যেতে পারে। কারণ হচ্ছে বেশিরভাগ মানুষ তো জানেই না তার ভিতরে এইচআইভি আছে বা সে এইচআইভির বাহক, সে এইচআইভির সংক্রামক হয়ে আছে। কারণ এইচআইভি সাথে সাথে ধরা পড়ে না, একদম লাস্ট স্টেজে গিয়ে যখন আর ওই যে বললাম ইমিউন সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতার কাজ করে না, একের পর এক অসুস্থ হয়ে যায়। ধরেন আপনার জ্বর কাশি হলো, ডাক্তার তো আপনাকে এইচআইভি টেস্ট করতে দেবে না। যখন আপনার ভিতরে আর কোনো মেডিসিন কাজ করতেছে না, আপনি একদম অসুস্থ হয়ে যাচ্ছেন, আপনার চেহারা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আপনার ফিজিক্যাল কন্ডিশন একেবারে কোলাপস করে গেছে, তখন ডাক্তাররা সন্দেহ করে এইচআইভি টেস্ট করতে দেয়। আর যখন পজিটিভ আসে তখন আর কিছু করার থাকে না। সো বেশিরভাগ মানুষ জানেই না যে হয়তো সে এইচআইভি বহন করেই যাচ্ছে। আমরা যদি 2024 সালের ডেটা একটু অ্যানালাইসিস করি, 2024 সালে দেখা যায় যারা আক্রান্ত ছিল তাদের মধ্যে সবচাইতে বেশি ছিল বিবাহিত ব্যক্তি 55%, অবিবাহিতদের সংখ্যা ছিল 40%। অন্যদিকে 2023 সালে বিবাহিতদের হার আরো বেশি ছিল 60.19%, অবিবাহিতদের হার ছিল 30.50% এবং বিধবা ছিল 4%। এরপর আমরা যদি বয়স ভিত্তিক অ্যানালাইসিস দেখি, ওখানেও দেখা যায় এইচআইভি আক্রান্তদের মধ্যে 65%ই হলো 25 থেকে 40 বছর বয়সী, আর 19 থেকে 24 বছর বয়সীদের হার ছিল 16%। এত কম বয়সীরাও কিভাবে এইডস আক্রান্ত হচ্ছে? যে 19 থেকে 24 বছর বয়সীরাও কিভাবে 16%? এর আক্রান্ত হওয়ার অন্যতম কারণই হচ্ছে অনিরাপদ যৌন সম্পর্ক, একাধিক পার্টনারের সাথে যৌন সম্পর্ক, এবং দ্বিতীয় কারণ হচ্ছে মাদক গ্রহণ করা। এই দুইটা কারণে এত কম বয়সেও এইচআইভি এইডস আক্রান্ত হচ্ছে এই 16% রোগীরা। শুধু নিচের এই গ্রাফটার দিকে তাকালে বোঝা যায় প্রতি বছর কিভাবে সিগনিফিক্যান্ট হারে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রিসেন্টলি সিরাজগঞ্জকে এইচআইভি রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। সেখানে 255 জনের এইচআইভি পজিটিভ পাওয়া গেছে এবং তাদের মধ্যে 187 জন ওই ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণ করত। টিবিএস এর 2022 সালের প্রতিবেদন অনুসারে 37% রোগী এখনো চিকিৎসায় নিচ্ছে না। অর্থাৎ এরা নিজেরাও ধীরে ধীরে মৃত্যুর দিকে যাচ্ছে এবং আরো অন্যদেরকেও এই ভাইরাসটা ছড়িয়ে দিচ্ছে। সবগুলো মিলিয়ে এই রিপোর্টগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা ইজিলি বুঝতে পারি যে বাংলাদেশে এই এইচআইভি ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। এখন প্রশ্ন হলো, এই মহামারী এইচআইভি এইডস থেকে আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করতে পারি? প্রথমত বিবাহ বহির্ভূত বা অনৈতিক যে শারীরিক সম্পর্ক আছে, ওই ধরনের সম্পর্কগুলো থেকে সরে আসতে হবে বা ওই ধরনের সম্পর্কগুলো থেকে বিরত থাকতে হবে। তাহলে এইচআইভি এইডস হওয়ার সম্ভাবনা 0% এর কাছাকাছি চলে আসে। এছাড়া অনিরাপদ শারীরিক সম্পর্ক করা যাবে না এবং কারো থেকে ব্লাড নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এইচআইভি টেস্ট করে নিতে হবে, বা কারো থেকে যদি আমরা কোনো অর্গান নিয়ে থাকি তাহলে আমাদেরকে এইচআইভি টেস্ট করে নিতে হবে। অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া অন্য কারো ব্যবহার করা সিরিঞ্জ, সুচ, ব্লেড এগুলো ব্যবহার করা যাবে না। এসব বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে। তাহলে এইচআইভি হওয়ার বা এইডস আক্রান্ত হওয়ার প্রবাবিলিটি একদম 0-এর কাছাকাছি চলে আসে। এবং এই ভাইরাস থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ধর্মীয় নৈতিক শিক্ষা বাড়ানো। কারণ সবসময় ধর্ম এই ধরনের অনৈতিক সম্পর্কগুলো থেকে আমাদেরকে নিরুৎসাহিত করে, এমনকি এই ধরনের অনৈতিক সম্পর্কের জন্য বড় শাস্তির কথাও আমাদেরকে শোনায়। এছাড়া এইচআইভি এইডস সম্পর্কে অনেক বেশি সচেতনতা তৈরি করা যেতে পারে, যার মাধ্যমে এই সকল সম্পর্ক থেকে বা এই ধরনের এত
বড় মহামারী থেকে আমরা রক্ষা পেতে পারি। এখন প্রশ্ন আসে, কেউ যদি এইচআইভিতে আক্রান্ত হয়ে যায় বা সংক্রমিত হয়ে যায় তাহলে করণীয় কি? শুরুতে বলেছি, আপনি যদি একবার এইচআইভিতে আক্রান্ত হয়ে যান তাহলে এইচআইভি থেকে শতভাগ নিরাময় হয় বা শতভাগ ভালো হয়ে যায় এমন কোনো চিকিৎসা পদ্ধতি এখনো আবিষ্কার হয়নি। তবে এইচআইভি কে নিয়ন্ত্রণ করা যায় বা কন্ট্রোলে রাখা যায় এরকম কিছু আধুনিক চিকিৎসা পদ্ধতি অবশ্যই আছে। তার মধ্যে একটা হলো ART, অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি। চিকিৎসার মাধ্যমে এইচআইভি নিয়ন্ত্রণে রাখা যায়। এর চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন করা অসম্ভব। বাংলাদেশের সরকারি হাসপাতাল DGHS এর অধীনে বিনামূল্যে এইচআইভি পরীক্ষা ও চিকিৎসা পাওয়া যায়। সুতরাং আপনার যদি সন্দেহ হয় বা আপনার ভিতরে যদি এরকম কোনো গিলটি ফিল থাকে বা আপনি যদি এরকম অনৈতিক সম্পর্কগুলোতে থেকে থাকেন যেখানে আপনি অনিরাপদ শারীরিক সম্পর্ক করে আসেন, তো আপনার ভিতরে যদি সন্দেহ জন্মায় তাহলে আপনি এই সরকারি হাসপাতালগুলোতে গিয়ে চেক আপ করে নিতে পারেন। আর ওই চেক আপগুলো অত্যন্ত সিক্রেট অত্যন্ত সিকিউরিটি মেনটেন করে করা হয়, কেউই জানবে না, এমনকি এটা বিনামূল্যে ওই চিকিৎসাগুলো করা হয়। সো এইচআইভি যত আর্লি স্টেজে ধরা পড়ে চিকিৎসা দেওয়াটা তত ইজি বা তত কন্ট্রোলে রাখা যায়। যখন এটা এইডস এ পরিণত হয়ে যায় তখন চিকিৎসা দেওয়াটা খুব কঠিন হয়ে যায়। এর জন্য কারো ভিতর যদি সেই গিল্টি ফিল থাকে বা কেউ যদি এরকম অনৈতিক সম্পর্কের সাথে থেকে থাকেন, সন্দেহ থাকলে এইচআইভি টেস্ট করে নিতে পারেন। সারা বাংলাদেশে এইডস যে মহামারী আকার ধারণ করেছে, সবার কাছে রিকোয়েস্ট থাকবে একটু সাবধান থাকবেন, সচেতন থাকবেন। আর অন্যকে সচেতন করার জন্য চাইলে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।